ইতিহাস থেকে এমন কোনো উদাহরণ কি আপনি দেবেন যেখানে নাটক মানুষের চিন্তা বা সমাজকে একেবারে বদলে দিয়েছে? কিন্তু থিয়েটার কখনো আপনি ডিজিটাল মাধ্যমে দেখে সেই আনন্দ, সেই বেদনা, সেই জায়গাটাতে যেতে পারবেন। এই যে আপনাদের প্রতিপাদ্য ভয়েসেস রাইজিং থ্রু থিয়েটার, এই প্রতিপাদ্যের অন্তর্নিহিত বার্তাটা কি? বর্তমান সময়ে কেন এই প্রতিপাদ্য এতটা গুরুত্বপূর্ণ? থিয়েটারের মধ্য দিয়ে আমাদের সমাজের যে অসামঞ্জস্যতা আছে বা যে নিপীড়ন আছে, নির্যাতন আছে, সেটা কিন্তু আমরা থিয়েটারের মধ্য দিয়েই তুলি। এই যে আপনাদের প্রতিপাদ্য ভয়েসেস রাইজিং থ্রু থিয়েটার, এই প্রতিপাদ্যের অন্তর্নিহিত বার্তাটা কি? বর্তমান সময়ে কেন এই প্রতিপাদ্য এতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। দেখুন, ভয়েস রাইজিং থ্রু থিয়েটার এটি আসলে নতুন কিছু নয়। থিয়েটারটাই এমন যে থিয়েটারের মধ্য দিয়ে আমাদের সমাজের যে অসামঞ্জস্যতা আছে বা যে নিপীড়ন আছে, নির্যাতন আছে, সেটা কিন্তু আমরা থিয়েটারের মধ্য দিয়েই তুলি। হ্যাঁ, আপনাদের নিউজ মিডিয়াতে আমরা পড়ি, নিউজটা শুনি, দেখি, কিন্তু যখন একজন মানুষ, একজন নির্যাতিত, নিপীড়িত একজন মানুষের কথা যখন মঞ্চে অভিনয়ের মাধ্যমে বলে, তখন কিন্তু দর্শকের কাছে আপনার রিডিং থেকে এটার এফেক্টটা অনেক অনেক গুণ বেশি। সো এই মাধ্যমটা আমরা সবসময় ইউজ করি যে আমি নাটকের মধ্য দিয়ে আমার যে অসামঞ্জস্যতা আছে সেটাকে আরেকটু তুলে নেয়া এবং দর্শককে এখানে ইনভলভ করে তার ভেতরে চিন্তার একটা জায়গা তৈরি করে দেয়া। সে কারণেই এই প্রতিপাদ্যটা আপনারা বেছে নিয়েছেন। তো সমাজ পরিবর্তনে নাটক কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে? যদিও আমার ভূমিকা আমি কিছু বলার চেষ্টা করেছি, ইতিহাস থেকে এমন কোনো উদাহরণ কি আপনি দেবেন যেখানে নাটক মানুষের চিন্তা বা সমাজকে একেবারে বদলে দিয়েছে? সেরকম ভুরি ভুরি উদাহরণ আছে। যেমন আমরা যদি দু একটা যদি বলি, আপনি একটু যদি চিন্তা করেন 1948-49 এর কথা, সাউথ আফ্রিকাতে যখন যে অ্যাপার্থেইড যেটা শুরু হয়েছিল, যে রেশিয়াল ডিসক্রিমিনেশন, তখন কিন্তু সেখানে থিয়েটার একটা বিশাল ভূমিকা রেখেছিল। কারণ এদের কোনো ভয়েস ছিল না, যারা মানে মাইনরিটি ছিল। তখন থিয়েটারটাকে এমনভাবে তৈরি করা হয়েছিল যে থিয়েটারের মধ্য দিয়ে দর্শককে ইনভলভ করিয়ে দর্শককে এনে এখানে মঞ্চে তাকে দিয়ে বলানো হচ্ছে যে আমরা এটা চাই না, ওটা চাই না। এবং এটা বিশাল একটা এফেক্ট ছিল, যেটা পরবর্তীতে একটা জায়গায় আমরা দেখেছি এটা সমাধান হয়েছে। আপনি যদি আমাদের ইন্ডিয়ার দিকে তাকান, আই বিলিভ ইন 1978-79 এর দিকে সফদর হাশমির কথা আমরা সবাই অনেকেই জানি, নাটক যারা করেন। তো সেখানে যে সোশ্যাল যে ডিসক্রিমিনেশন ছিল, সেটা নিয়ে এই যে স্ট্রিট থিয়েটারটা সফদর হাশমি শুরু করেছিলেন। কিন্তু দেখুন থিয়েটারটা কত বড় পাওয়ারফুল হয়। এই থিয়েটার যখন উনি করছিলেন, ওনার নাটক চলাকালীন সময়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। মানে এত পাওয়ারফুল ছিল যে এটা করা যাবে না। তো থিয়েটার সবসময় পাওয়ারফুল। আমি যদি দূরে না গিয়ে আমি যদি আমার বাংলাদেশের কথা বলি, আমি তখন রাজপথের একজন মানুষ, 1990-র কথা বলছি, 90-এর যে আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেখানে আমরা অনেক কিছুই করতে পারতাম না। পরে নাট্যকর্মীরা সবাই ঠিক করলো যে আমরা স্ট্রিট থিয়েটার করব। সেই স্ট্রিট থিয়েটার করতে গিয়ে আমাদের কি হয়েছে আপনি জানেন, অনেকেই জানেন, যে আমরা হয়তো নাটকটা শুরু করেছি, করতাম, আমাদের টেকনিকটা ছিল আমরা শহীদ মিনারের সামনে পথনাটকটা বেশি, আমরা হয়তো 10 মিনিটে 15 মিনিট নাটক করবো, কিন্তু ততক্ষণে একজন এসে একটা বক্তৃতা দিয়ে চলে যাবে। তো আমরা প্রস্তুত থাকতাম যে কখন দৌড়ানি খাবো, এবং সাথে সাথে আবার দৌড়ে পালিয়ে যেতাম। তো এইটা সমাজে যে এইটার এফেক্ট, এই কাজগুলো আসলে প্রমাণ করে। যারা এটা শুনতে চায় না তারা জানে যে এটা এত পাওয়ারফুল, মানুষকে ঐক্যবদ্ধ করার মানে সাংঘাতিক রকমের একটা পাওয়ারফুল। আর আমাদের নাটকটা দেখেন, আমরা বাংলাদেশে যেটা বলছি যে আজকে থেকে 50 বছর আগের যদি নাটক দেখেন, সেটা একটা স্টাইল ছিল। এবারে তারপরের নাটকগুলো কিন্তু স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু এখন নাটক করি দর্শকদেরকে ইনভলভ করে, দেখা গেল যে দর্শকের মধ্যে দিয়ে উঠে আসছে, আবার এখান থেকে যে দর্শকের কাছে বসছে, দর্শককে প্রশ্ন করছে। সো এটা বিশাল এফেক্টিভ একটা মাধ্যম। অনেক উদাহরণ আছে আপনার প্রশ্নের। তো
আপনার নাটক দেখতে গেলে, মঞ্চ নাটক দেখতে গেলে সাধারণত হলে বা থিয়েটার হলে যেই দেখতে হয়, তা আজকের এই তথ্য প্রযুক্তির যুগে, এআই এর যুগে বা ডিজিটাল যুগে, যেখানে মানুষ মোবাইল এবং সামাজিক মাধ্যমেই বেশি সময় কাটায়, আমরা দেখছি একটা মোবাইল সবসময় হাতে আমাদের কাজ করছে, সেখানে মঞ্চ নাটকের প্রাসঙ্গিকতাটা কিভাবে ধরে রাখা সম্ভবপর আপনি মনে করেন? দেখুন, যখন ডিজিটাল যুগটা তো কয়েক বছর আগে একটা তর্ক কিন্তু শুরু হয়েছিল যে মানুষ বই পড়বে কিনা, মানুষ হার্ড পেপার পত্রিকা পড়বে কিনা, এরকম আশঙ্কা ছিল। কিন্তু আসলে কি মানুষ ছেড়ে দিয়েছে? মানুষ কিন্তু ছেড়ে দেয়নি। মানুষ বই পড়ে, পত্রিকাও পড়ে। সো এই যে ডিজিটাল, হ্যাঁ আপনি সত্যি, আমরা যখন কোনো প্রোডাকশন মঞ্চস্থ করছি, দেখলাম যে হয়তো কেউ কেউ ওখানে বসেই ফোনটা দেখছে, কিছু করছে, ওদিকে নাটক চলছে, এটা হয়। বাট আমরা মনে করি যে এই কাজটা যেহেতু একটা যে শক্তিশালী একটা মাধ্যম, সেই মাধ্যমটাকে আমরা নতুন নতুন করে, নাটকের তো আর আগের জায়গায় নেই, যেটা একটা আগে বললাম যে বিভিন্ন রকমের ফর্ম তৈরি হয়েছে নাটকের, সেই ফর্মগুলি নিয়ে আস্তে আস্তে আমরা আরও চিন্তা ভাবনা করি কীভাবে দর্শকদেরকে ইনভলভ করা যায়। এটা যদি কন্টিনিউ করতে থাকি, ওটাতে আমাদের থিয়েটারের কোনো রকম কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না, হয়নি, হবেও না, এবং এই মাধ্যম টিকে থাকবে নিঃসন্দেহে। না না, সেটা তো অবশ্যই, কারণ এটা যদি সেটাই হতো যে একেবারে ঘরে বসে মোবাইলে বা ইউটিউবে সবকিছু পাওয়া যাচ্ছে। গতকালকে আমাদের এখানে আমাদের বাংলাদেশের যে প্রখ্যাত অভিনেতা অপূর্বর একটা গানের অনুষ্ঠান হলো। সবাই জানে উনি অভিনেতা হিসেবে প্রসিদ্ধ, কিন্তু গানের অনুষ্ঠানও দেখেছি কালকে, পুরো যে অডিটোরিয়াম উপচে পড়ছে, প্রচুর মানুষ দাঁড়িয়েও তারা দেখছে। আমিও ফেসবুকে, সুতরাং এটা খুব একটা ইফেক্ট করে বলে মনে হয় না। অর্থাৎ যারা এই সরাসরি নাটক দেখতে অভ্যস্ত, বা এই প্রজন্ম যে যাবে না তা তো না, নিশ্চয়ই তারাও যায়, তারাও দেখছে। প্রসঙ্গক্রমে বলছি, দেখুন আমরাও কিন্তু এই জিনিসটা চিন্তা করেছিলাম যখন যে এই শুরুটা হয়েছিল। আমি নিজেও দেখুন প্যান্ডামিকের সময় আমি নিজেও ওয়েবে, আমি বাসায় বসে রিহার্সেল করে আমি কিন্তু ওয়েবে 18 মিনিটের একটা প্রোডাকশনও করেছিলাম। তো তখন কিন্তু আলোচনাটা মনে হয়েছিল যে এটা যদি এভাবেই হয়, এভাবে করে দিয়ে আমরা হয়তো থিয়েটারটা, মঞ্চটা মনে হয় বাদ পড়ে যাবে। কিন্তু বাস্তবতা দেখেন তা হয়নি, বাস্তবতা বরঞ্চ ওইটাই বাদ গেছে। আমরা হ্যাঁ টেলিভিশনের যে সিনেমা বা নাটক যেগুলি, সেগুলি তো ঠিকই আছে, কিন্তু থিয়েটার কখনো আপনি ডিজিটাল মাধ্যমে দেখেই সেই আনন্দ, সেই বেদনা, সেই জায়গাটাতে যেতে পারবে, মানে উপলব্ধির ওই জায়গাটা পৌঁছানো। তা আপনার কাছে একটু আসি, যেহেতু আমরা আমেরিকায় থাকি, ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতি, সবকিছুই আলাদা। তো এখানে এই প্রবাসে যে বেড়ে ওঠা, বিশেষ করে আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে, নতুন প্রজন্ম যারা আছে, তাদের কাছে এই বাংলা নাটক, বাংলা সংস্কৃতিকে পৌঁছে দিতে থিয়েটার বা আপনার এই কৃষ্টি বা থিয়েটার কতটা কার্যকরী ভূমিকা পালন করছে বা কতটা করতে পারবে বলে আপনি মনে করেন? দেখুন, এটা অসম কোয়েশ্চেন। কারণ আমরা দেখুন ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি এই শব্দটা, বক্তৃতা বিবৃতিতে, নতুন প্রজন্ম, নতুন প্রজন্ম, নতুন প্রজন্ম। এখানেও আমরা শুনি, এখনো শুনি, কিন্তু আসলে আমরা কার্যকর ভূমিকা আমরা রাখছি কিনা সেটি ইম্পর্টেন্ট। এখানকার বাস্তবতায়, আমি যেহেতু পেশায় একজন শিক্ষক, তো আমার যেই বিল্ডিংয়ে আছে ওখানে আমার একটা হাই স্কুল আছে, যেটা এই ট্যালেন্ট আনলিমিটেড হাই স্কুল বলে এটাকে। হাই স্কুলটাই হচ্ছে এটার জন্য, মানে সঙ্গীত, থিয়েটার, এই সমস্ত শেখার জন্য। তাহলে দেখেন, হ্যাঁ, তো এখানে অনেক স্কুল আছে এবং হাই স্কুল আছে, কলেজও আছে এই ডিপার্টমেন্টের উপরে। তাহলে তারা যখন ওখানে যাচ্ছে, তারা যখন করে, কিন্তু সেটার উপরে জব আছে। কিন্তু আমরা যে বাংলা নাটক এখানে করছি, আমরা বলছি নতুন প্রজন্ম, কিন্তু আমরা আসলে তাদেরকে মানে আনবো যে তাদেরকে আমরা কি দিতে পারছি? আমরা কি কিছু তৈরি করেছি? আমরা তো করিনি। যে কারণে হয়তো আমার ছেলেকে বললাম, আমার মেয়েকে বললাম, আমার ভাতিজিকে বলে আসো আমার এখানে একটু করে দিয়ে যাও, সে আমার কথার কারণে একটু করে দিয়ে তারপরে চলে গেল। তো রেগুলার এই জায়গাটাতে নাই। হ্যাঁ, আমাদের এখানে নিউ ইয়র্কে 2-1টা ছেলে মেয়ে এই মাধ্যমে পড়াশোনা করছে এবং কাজ করছে, যেটা অত্যন্ত আনন্দের। হ্যাঁ, এবং তাদেরকে আমরা ইনভলভ করার চেষ্টা করছি। আমরা যেটা চেষ্টা করি আসলে, যখন আমরা একটা প্রোডাকশন বানাই, তখন আমরা চিন্তা করি যে
ছোট বাচ্চার একটা রোল আছে, অথবা একটা কলেজ বা স্কুল গোয়িং একটা রোল আছে, তাদেরকে আনি, কিন্তু ওটা আসলে আসলে খুব কার্যকর না। কেন নয়, আমি এটা খুবই চিন্তা করি, প্রত্যেকটা মানুষই কিন্তু তার একটি কাজের একটা স্বীকৃতি চায়। আমরা এমন একটা জায়গা এখানে তৈরি করতে পারিনি যে ওরা যে আসবে তার তো একটা না একটা স্বীকৃতি দরকার। যদি বলি ঠিক আছে তুমি আসছো রিহার্সেলে, তোমাকে তোমার প্রোডাকশন পরে তোমাকে $200 দিচ্ছি, তোমার যে কমিউট, তাতেও কিন্তু এটা রিকগনিশন। অথবা যদি এরা হতো যে প্রতি বছর একটা কিছু হচ্ছে, একটা ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে তাদেরকে রিকগনাইজ করা হচ্ছে, সেই জায়গাটাতে আমরা আসলে তৈরি করতে পারিনি।